ওকে, আদর্শ গ্যাসের ক্লাস। এই ক্লাসটা একটা ম্যারাথন ক্লাস হবে, জাস্ট খুব তাড়াতাড়ি আমি সব কিছু বুঝিয়ে দেবো। যেহেতু চ্যাপ্টারটা তুমি পারো, জাস্ট একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনে যেও, তাহলেই হইব। আর যে যা দিমু, বিলিভ মি, যেগুলো পড়াবো ওইগুলোর থেকে এক সেট প্রশ্ন আসবে, আর এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা, কোনো প্রবলেম নাই। চ্যাপ্টার সহজ। আদর্শ গ্যাস, এখানে দুইটা সূত্র। বয়েলের সূত্র P1 V1 = P2 V2, আর সমন্বয়ের সূত্র P1 V1 / T1 = P2 V2 / T2। এই দুইটা সূত্র মনে রাখলেই চলবে। এখন এটা একটা হ্রদ, হ্রদের উপর থেকে নিচে গভীরতা হচ্ছে আমাদের H, ঠিক আছে। আর আমরা হ্রদের উপরিতলটা আর নিম্নতল অর্থাৎ তলদেশ এগুলাকে চিহ্নিত যে করব, এখানে চিহ্নিতটা কীভাবে করবো এটা অবশ্যই মনে রাখতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনো। নিচে যা কিছু আছে সব কিছু 1, P1 V1 T1। একবার বলে দিতেছে, আরও একবার বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনো। যেইগুলো নিচে থাকবে, যাই থাকবে নিচে, ওইগুলো হচ্ছে 1, P1 V1 T1। আর উপরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে P2 V2 T2, মানে উপরে 2 নিচে 1। এটা মনে রাখলে আমাদের অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না। এখন হ্রদের গভীরতা H মিটার, হ্রদের তলদেশে বুদবুদের আয়তন V1। এই যে তলদেশ, এটা বুদবুদের আয়তন V1, বুদবুদ হোক বা যেটাই বলুক, ওইটার আয়তন হবে V1। বেলুন বললেও সেম কথা। আর হ্রদের পৃষ্ঠে বুদবুদের আয়তন V2 = এখানে গ্যাপ দিয়ে আমি V লিখছি। এখন আমি যেটা বলবো, তোমাকে যদি বলে যে একটা বুদবুদ তলদেশ থেকে উপরে আইসা এটা আয়তন দ্বিগুণ হয়ে গেছে, বা আয়তন 3 গুণ হয়ে গেছে, বা আয়তন 4 গুণ হয়ে গেছে, শুধু আয়তন এত গুণ হয়েছে যদি বলে, তাহলে V2 হবে, যত গুণ বলবে, 2 গুণ বললে 2V, 3 গুণ বললে 3V, 4 গুণ বললে 4V। আর বুদবুদের আয়তন V1 = তো V আছেই। এখন যদি শুধু আয়তন এত গুণ না বললে বলে যে বুদবুদের ব্যাস বা ব্যাসার্ধ, মনোযোগ দিয়ে শুনো, ব্যাস বা ব্যাসার্ধর কথাই যখন বলবে, বললো যে ব্যাস এত গুণ বাড়ছে বা ব্যাসার্ধ এত গুণ বাড়ছে, ধরলাম যে বলছে ব্যাস 2 গুণ বাড়ছে, যদি 2 গুণ বলে তার মানে 2³ V, যদি 4 গুণ বলে তার মানে 4³ V, যদি 3 গুণ বলে তাহলে 3³ V। অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধের কথা বললে যত গুণ বলবে ওইটার উপরে আমরা কিউব দিয়ে দিব, আর শুধু গুণের কথা বললে যত গুণ এত V, ঠিক আছে। এরপরে হ্রদের পৃষ্ঠে চাপ, পৃষ্ঠে মানে উপরে, উপরে হইলে 2, P2 = হচ্ছে, এটা আমাদের একটা মুখস্থ মান 1.013 × 10⁵ Nm/m²। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে মুখস্থ একটা চাপ। যদি কোনো চাপ দেয়া না থাকে বায়ুমণ্ডলে তখন আমরা এটা দিয়ে দিব, আর কোনো বায়ুমণ্ডলে যদি চাপ দেয়া থাকে তাহলে তো আমরা উদ্দীপকের টে ব্যবহার করব। আর দেখো, পৃষ্ঠে চাপ হচ্ছে P2 = এত, আর তলদেশে চাপ P1, নিচের সব P1, তলদেশে সব P1, P1 = হবে P2 + h ρg। এই জিনিসটা মনে রাখার জন্য আমি বুঝাই দিতেছি। ধরো তোমার উপরে আমি 1 বস্তা চাল রাখলাম, তুমি একটা তোষকের উপরে আছো, তোমার উপরে আমি 1 বস্তা চাল রাখলাম। এখন তোষকটা কয়টা জিনিসের চাপ অনুভব করবে? তোমার চাপ অনুভব করবে, প্লাস এই যে 50 কেজি বা যত কেজির একটা বস্তা রাখছি, চালের বস্তা, ওইটার চাপ অনুভব করবে, দুটোটার চাপে অনুভব করবে। এখন এই যে P1টা যে এটা তো নিচে আছে, এই যে তলদেশে, তো P1 কয়টা জিনিসের চাপ অনুভব করবে? 1 নম্বরে এখানে যে পানিটা আছে, পানির চাপ অনুভব করবে, প্লাস উপরে যে বায়ুমণ্ডলের চাপটা, এই চাপটাও অনুভব করবে। তো বায়ুমণ্ডলের চাপ P2 প্লাস পানির চাপ, পানির চাপ হবে কি h ρg। আমরা তো পড়ছি যে কোনো ওই যে পানিতে চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে h ρg। তার মানে তলদেশের চাপ হচ্ছে P2 + h ρg, P1 = P2 + h ρg, ঠিক আছে। এখন এটার মাধ্যমে এটার ইয়াতে আমরা একটা ম্যাথে চলে যাই। দেখো বলছে একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসায় তার ব্যাস
3 গুণ হয়, তাহলে হ্রদের পৃষ্ঠে চাপ বললে দিছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, হ্রদের পৃষ্ঠে মানে বায়ুমণ্ডলে। তাহলে আমাদেরকে এখানে মুখস্থ মানটা বসাতে হবে না, এখানে বললে দিছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তার মানে তাহলে বলে দিছে হ্রদের গভীরতা নির্ণয় করো। যেটা ইচ্ছে এটা বলুক, আমাদের কাছে মান থাকলে আমরা যেটা নির্ণয় করতে বলবো ওইটা অজ্ঞাত করে ফেলবো। এখন আমরা নির্ণয় করি তলদেশ আয়তন। তলদেশ আয়তন মানে হচ্ছে মানে নিচে যা থাকবে সব ভি মানে 1, তার মানে তলদেশ আয়তন, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করে, আর নিচে যেহেতু আছে তাহলে তার মানে হচ্ছে 1। তো v1 = ভি আমরা ধরে নিছি। তলদেশ আয়তন যদি v1 = ভি হয়, তার মানে পৃষ্ঠে আয়তন v2 বলছে ব্যাস 3 গুণ। ব্যাসের কথা বললে আমি বলছি যে 3 গুণ মানে যত গুণ বলবো ওইটার উপর কিউব, মানে 3 কিউব ভি, তার মানে 27 ভি গেল। তারপরে পৃষ্ঠে চাপ, পৃষ্ঠে মানে উপরে সব কিছু 2, পৃষ্ঠে চাপ p2 হচ্ছে দেয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তার মানে তলদেশের চাপ, তলদেশের নিচে যা আছে সব p1 কি হবে p2 + h/g, এটা আমরা তো দেখলাম। এখন এটা যদি প্যাচ লাগে, মানে মনে হইতেছে যে এই জিনিসটাতে একটু আসছে আমি ঘটকা খাবো যে h/g ভাই এটা প্যাচ লেগে যাবে, অলওয়েজ তাহলে মনে এইভাবে মুখস্থ করেছে যে তলদেশের চাপ p1 = p2 + h/g, এটা আমাদের মুখস্থ, এটা কোনো পরিবর্তন হবে না। p2 + h/g, p2 কি, p2 হচ্ছে উপরিতলে বা বায়ুমণ্ডলের যে বায়ুমণ্ডলের যে চাপটা। ওকে, তো আমরা সূত্র বসাবো কি? আমরা সূত্র বসাবো p1 v1 = p2 v2। তো p1 v1 = p2 v2 যদি সূত্র আমরা বসাই, p1 মানে কি? p1 মানে হচ্ছে p2 + h/g। তো আমরা বসালাম p2 + h/g ইনটু v1 এর মান কি? v। তারপরে p2 মান, তো p2 মান আছে, p2 মানটা আমরা এখন বসাবো না, p2 মান 10⁵ আমরা জানি, কিন্তু আমরা এখানে বসাবো না। আমরা প্রথমে ক্যালকুলেশন করব p2 ইনটু v2 এর মান, v2 এর মান হচ্ছে 27b, আমরা v2 এর মান বসালাম 27b। এখান থেকে v বাদ, তাহলে p2 + h/g = 27, p2 বাকি থাকে। তো এই p2 থেকে এই 27 p2 থেকে এই p2 বাদ দিলে এই p2 এদিকে আসলে মাইনাস, তো 26p2 যদি হয়, তার মানে এখান থেকে যদি আমাদেরকে হ্রদের গভীরতা বের করতে বলছে h, তার মানে ρg চলে যাবে নিচে, 26p2 / ρg। তো 26 আছে, p2 হচ্ছে 10⁵, রো হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000, g হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করার পরে আমাদের ইজিলি আসে পড়বে হ্রদের গভীরতা, কঠিন কিছু না, ঠিক আছে। তারপরে আরেকটা অঙ্ক, যদি হ্রদের পৃষ্ঠীয় তলদেশে তাপমাত্রা 30 ডিগ্রি ও 20 ডিগ্রি হয়, পৃষ্ঠে 30 ডিগ্রি তলদেশে 20 ডিগ্রি হয়, তবে একটি বায়ু বুদবুদ পৃষ্ঠে আসলে তার আয়তন কিরূপ পরিবর্তন হবে? একটি বায়ু বুদবুদ পৃষ্ঠে আসলে তার আয়তন কিরূপ পরিবর্তন হবে? তলদেশের চাপ p1, এর উদ্দীপক কিন্তু ওইটাই আছে, তলদেশের চাপ p1 = p2 + h/g। এখন আমরা p2 তো জানি 10⁵, উপরিতলে চাপ দেয়া আছে, h আমরা একটু আগে বের করছি, রো এর মান 1000, জি এর মান 9.8। এখান থেকে তলদেশের চাপটা বের হয়ে গেছে, p1 এর মান আমরা বের করে ফেলতে পারছি। তো তলদেশের চাপ p1 বের করলাম, p2 আছে, তলদেশের তাপমাত্রা t1 20 ডিগ্রি, এই যে এখানে পৃষ্ঠেও তলদেশে, পৃষ্ঠে তাপমাত্রা 30, তলদেশে তাপমাত্রা 20, এবং তলদেশে সব কিছু 1, তার মানে t1 20 ডিগ্রি 293 কেলভিন, পৃষ্ঠে তাপমাত্রা, পৃষ্ঠে সব কিছু হচ্ছে 2, তার মানে t2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। তো আমরা নর্মালি সূত্র বসাবো p1 v1/t1 p2 v2/t2। সূত্রটা সোজা করে ফেলবো, সোজা করবো কিভাবে? p1 v1, এই t2 চলে যাবে এখানে, p2 v2, এই t1 চলে যাবে উপরে, মানে p2 v2 t1 = p1 v1 t2। এখন আমাদেরকে বের করতে বলছে কি বায়ুবুদবুদ, তবে একটি বায়ুবুদবুদ পৃষ্ঠে আসলে তার আয়তন কি পরিবর্তন হবে? পৃষ্ঠে আসলে আয়তন, পৃষ্ঠে সব কিছু 2, তাহলে আয়তনের 2, তার মানে হচ্ছে v2 আমাদেরকে বের করতে হবে। তো v2 যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে v2 রেখে সব এদিকে নিয়ে যায়, p1 v1 t2 / p2 t1। তো p1 এর মান আমরা একটু আগে বের করলাম, এই যে এখানে p1 এর মান বের করলাম, p1 v1 তো হচ্ছে কত, এক মিনিট, আচ্ছা, v1 এর যে মানটা, v1 এর মান তো আমরা ধরেই নিছি v1 = v,
আর এর আগের অঙ্কে যেটা V2 বলে দিছিল ব্যাস 3 গুণ হয়, কিন্তু এখানে আয়তনের পরিবর্তন চাইছে। এখানে কিন্তু আয়তন কত গুণ হয় কি হয় এটা আমাদেরকে জানতে চাইছে না, আমাদেরকে V2 জানতে চাইছে। আর V1 সমান সমান V আমরা আগে থেকে এটা জানি বা ধইরা নিছিলাম। তো P1 হচ্ছে এত, এই যে 2.7 × 10⁶, T2 303 কেলভিন। T2 মানে কি পৃষ্ঠে 303 কেলভিন ডিভাইডেড বাই P2 আমরা জানি 10⁵, T1 293 কেলভিন। সফটওয়্যারের গুণ দিছে V দিয়া, V1 উপরে মানে এটার মান হচ্ছে B, তো আসছে 27.92 V। তো V2 এর কিরূপ পরিবর্তন হবে? V2 হবে আমাদের V1 এর 27.92 গুণ। এটাই হচ্ছে আমাদের V2 এর পরিবর্তন। সহজ অঙ্ক, পেস লাগানোর কিছু নাই। তারপর আমরা চলে যাবে শিশিরাঙ্ক। তুমি যেটা বলছিলা আর্দ্রতা বা বাষ্পচাপের যে অঙ্কগুলা খুবই সহজ। শিশিরাঙ্ক আচ্ছা সংজ্ঞা তো আশা করি পারবা, এখানে দরকার হলে পোস্ট করে সংজ্ঞাটা পড়ে নিও, আমি আর পড়তেছি না। সূত্র থিটা সমান সমান θ1 - g × θ1 - θ2। θ1 হচ্ছে শুষ্ক বাল্বের থার্মোমিটারের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা। θ2 হচ্ছে সিক্ত বাল্ব বা আর্দ্র বাল্বের তাপমাত্রা। আর থিটা মানে হচ্ছে শিশিরাঙ্ক, জি গ্লেসিয়ারের ধ্রুবক। তো এখন আমরা আসি আর্দ্রতার সূত্র। আর্দ্রতার সংখ্যা এখান থেকে পড়ে নিবা। আর্দ্রতা 70% বলতে কি বুঝো এখান থেকে পড়ে নিবা। আর্দ্রতার সূত্র R = F/F × 100%। F কি? F হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ছোট হাতের F, আর বড় হাতের F হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইনটু 100%। গেল। তো এখানে দেখো স্থান ঢাকা, রাজশাহী। ঢাকার শুষ্ক বাল্বে পাঠ দিছে 28.6 ডিগ্রি, সিক্ত বাল্বে দিছে 20 ডিগ্রি। আর এখানে রাজশাহীর শুষ্ক বাল্বে 32.5 ডিগ্রি, সিক্ত বাল্বে 22 ডিগ্রি। দুটোটার গ্লেসিয়ারের ধ্রুবক দিছে। এখন আমাদেরকে প্রশ্ন যেটা চাইছে, প্রশ্নটা আমি তোমার বুঝাই বলতেছি যে ঢাকার আর্দ্রতা কত, ঢাকার আর্দ্রতা অর্থাৎ আর এর মান চাইছে, ঢাকার আর্দ্রতা বা আর এর মান চাইছে। এখন আর এর মান যে চাইছে আমাদেরকে তাহলে কি করতে হবে? আর এর মান বের করতে হলে আমাদেরকে লাগবে হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তার মানে আমাদেরকে ঢাকার শিশিরাঙ্ক বের করতে হবে আর বের করতে হবে ওই যে ঢাকার বায়ুর যে তাপমাত্রা ওইটার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে হবে। এখন ঢাকার শিশিরাঙ্ক আমরা সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবো না। থিটা সমান সমান θ1 - g × θ1 - g × θ1 - θ2। θ1 হচ্ছে এটা, g হচ্ছে এটা, θ1 - θ2 g এর সাথে গুণ, সূত্র দিয়ে শিশিরাঙ্ক বের করব। শিশিরাঙ্ক হবে হচ্ছে আমাদের 14.28। 14.28 হবে শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক 14.28 আর বায়ুর তাপমাত্রা 28.6। শুষ্কতে যে পার্ট দেয়া থাকবে ওইটাই হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রা। এখন এই দুইটার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমাদেরকে বের করতে হবে। তো জলীয় বাষ্পের চাপ আমরা কিভাবে বের করব? খুবই সহজ একটা সূত্রের মাধ্যমে। এখানে টেস্ট পেপারে বা তোমাদেরকে অনেক ঐকিক নিয়ম হ্যান ত্যান এইগুলা বোঝাই, এত পার্থক্যের জন্য এভাবে বের করা কোনো কিছু দরকার হবে না। আমি এখানে যেভাবে দেখাবো এখানে আজীবন এভাবে করতে পারবা। দেখো এখানে উদ্দীপকে কিন্তু এই মানগুলো দেয়া আছে যে 14 ডিগ্রি সেলসিয়াসে কত সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, 16 ডিগ্রিতে কত সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, 28 ডিগ্রিতে কত সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এভাবে দেয়া আছে সবগুলো মিলিমিটার মার্কারিতে। মিলিমিটার মার্কারি থাকুক বা মিটার মার্কারি প্যাসকেল যাই থাকুক, আমাদের কিন্তু আলটিমেটলি আর্দ্রতা বের করতে যে দুটোটা কাটাকাটি হয়েই যাবে, ওটা নিয়ে হেডেকের দরকার নাই। তো আমাদেরকে বের করতে হবে শিশিরাঙ্কের তাপমাত্রা আমাদের বের হয়েছে 14.28। আমি ক্যালকুলেশন করছি কইরা বলতেছি, এটা যেহেতু বের হয়েছে তো এটাতে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের মান বের করতে হবে। সো 14.28 এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা এইখানে কোনগুলার মাঝখানে আছে আমাদেরকে দেখতে হবে। 14.28 আছে 14 আর 16 এই দুইটার মাঝখানে, ঠিক আছে? তো এই দুইটার মাঝখানে থাকলে আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে আমরা সম্পৃক্ত বাষ্পচাপটা বের করব? আমরা লিখব 14.28। এই যে আমরা দেখো আমরা 14.28 এই দুইটার মাঝখানে আছে, তো এটা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বের করবো, এটা সূত্রটা আমি বলতেছি। 14.28 এই দুইটার মাঝখানে আছে,
তো এই দুইটার মধ্যে আমরা পূর্ববর্তী বা প্রথম যে বাষ্পচাপটা, অর্থাৎ প্রথমে আছে 14°C, এটার যে বাষ্পচাপ দেয়া আছে 11.99 লিখবো, প্লাস এই দুইটার পার্থক্য ডিভাইডেড বাই এই দুইটার পার্থক্য, অর্থাৎ এই দুইটার বায়ু বাষ্পচাপের পার্থক্য আর ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য। প্রথমে লিখব পূর্ববর্তী বা প্রথম যেটা ওইটার বাষ্পচাপ প্লাস এই দুইটার বাষ্পচাপের পার্থক্য, অর্থাৎ এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 16 - 14, এই দুইটার পার্থক্য ডিভাইডেড বাই 16 - 14, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য, ইন্টু কি দিব, এই যে এখানে 14.28 যে আছে পূর্ণ সংখ্যার পরে বাড়তি যে অংশটা 0.28 ইন্টু 0.28, এটা ক্যালকুলেশন করার পর যেটা আসবে এটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্পের চাপ। জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? খুবই সহজ। প্রথমে আমরা আইডেন্টিফাই করব এই তাপমাত্রাটা কোন দুইটা তাপমাত্রার মাঝখানে আছে 14.28 আছে এই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে থাকলে আমরা পূর্ববর্তী যে তাপমাত্রা ওইটার বাষ্পচাপ লিখব প্লাস এই দুইটার পার্থক্য, অর্থাৎ বাষ্পচাপের পার্থক্য ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য ইনটু এখানে যে বাড়তি অংশটা এটা গেল শিশিরাঙ্কের তাপমাত্রার জলীয় বাষ্পচাপ। এখন আমাদেরকে বায়ুর তাপমাত্রার জলীয় বাষ্পচাপ বের করতে হবে। বায়ুর তাপমাত্রা আমরা ঢাকাতে পাইছি কত? 28.6। তো 28.6 যদি পাই যাই 28.6 আমাদের কোন দুইটা তাপমাত্রা মাঝখানে আছে? এই যে 28 আর 30, এই দুইটা তাপমাত্রা মাঝখানে আছে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা পূর্ববর্তী যে তাপমাত্রা ওইটার বাষ্পচাপ, এই যে এটার বাষ্পচাপ 28.35 লিখলাম প্লাস বাষ্পচাপের পার্থক্য, এই বাষ্পচাপের পার্থক্য 31 থেকে 28 বাদ দিলাম, তারপরে 30 থেকে 28 এই তাপমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য, বাষ্পচাপের পার্থক্য ডিভাইডেড বাই তাপমাত্রার পার্থক্য ইনটু বাড়তি যে অংশটা, এই যে বাড়তি অংশটা 0.6 এটা ইনটু দিয়ে দিব। তাহলে যেটা আসবে এটা আমাদের বাষ্পচাপ, কোনো সন্দেহ নাই এটাতে। তো এখানে বাষ্পচাপ বের হইলো। তো আমরা আর্দ্রতা কিভাবে বের করব? নর্মাল আর শোন শিশিরাঙ্কের বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর বাষ্পচাপ ইন্টু 100%, দেওয়ার পর ক্যালকুলেশন করার পর যেটা আসবে এটাই হচ্ছে আমাদের কি নর্মাল আর্দ্রতা। কঠিন কিছুই নাই এখানে। আচ্ছা, এটা তো গেল আর্দ্রতার অঙ্ক। আর্দ্রতার অঙ্কে এইভাবে আর ঘুরায় পেঁচায় দেওয়ার মতো কিছু নাই। এখন হ্রদের যে অঙ্ক আছে আমাদের, সরি ব্লার হয়ে গেল কেন, ওকে, আর হ্রদের যে অঙ্ক আছে, হ্রদের অঙ্কতে বিয়ের ব্যাপারটা তো বুঝাইলামই আমি। যদি আয়তন বলে যে ব্যাস বা ব্যাসার্ধ 2 গুণ বা 3 গুণ হয়েছে, মুখস্থ যত গুণ বলবে ওইটার উপরে কিউব দিয়ে দিব। আর শুধু গুণ বললে যত গুণ বলছে এত গুণ, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যদি বিয়ের মান দেওয়া থাকে তাহলে মান বসাই দিব, কোনো সমস্যা নাই, মান বসায় ওইটার উপরে কাজ চালাবো। আর হয়তোবা বলতে পারে যে হ্রদের তলদেশ থেকে একটা বেলুন আমি উপরে ছেড়ে দিলাম, উপরে এসে অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা বেলুনটা, বা বুদবুদটা অক্ষত অবস্থায় থাকবে কিনা। তো ওইটা আমরা কিভাবে বুঝবো? ওইটা আমরা বুঝবো হচ্ছে ব্লার হইতেছে কেন, ওইটা আমরা বুঝবো কিভাবে? ওইটা যদি আমাদেরকে ধারণ ক্ষমতা 10 লিটার দেওয়া দেয় তাহলে অবশ্যই ভি এর মান, আয়তনের মানও দিয়ে দিবে। ওইটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করার পর 10 লিটারের বেশি হলে অক্ষত থাকবে না, 10 লিটার কম হলে অক্ষত থাকবে। নর্মাল কথা, জাস্ট এখানে প্যাসের কিছু না, আমি জাস্ট ধরাই দিলাম আর কি ব্যাপারটা কীভাবে আসতে পারে। আর টেস্ট পেপারের একটা বা দুইটা অঙ্ক দেখাবো, দেখানোর পরে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওইগুলো সেমই, আরও সোজা, জাস্ট আমি ধরাই দিতেছি ব্যাপারটা। এই যে এখানে একটা প্রশ্ন কি বলছে দেখাই, যে 30°C তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনের মধ্যে 24 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। তো 1 মোল অক্সিজেন গ্যাসের পর 32 গ্রাম, অপরদিকে আচ্ছা বাকিটা লাগবে না। এখানে আমি দেখাই গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে বলছে যে তাপমাত্রা 30°C আমাদের দেয়া আছে, তার মানে 303 কেলভিন, চাপ 2 অ্যাটমসফিয়ার। এখন অ্যাটমসফিয়ারে প্যাসকেলে নিতে হবে। এখন আদর্শ গ্যাস অর্থাৎ ফিজিক্সের যে আদর্শ গ্যাসের অঙ্ক, ওইটাতে প্যাসকেলে নিয়ে অঙ্ক করা লাগে, মানে এই ক্ষেত্রে PV = nRT এই ক্ষেত্রে। আবার ওইখানে আয়তন যে মিলিমিটার মার্কারে আছে, ওই মিলিমিটার মার্কারে নিয়ে আবার প্যাসকেলে নেওয়া শুরু করো, দেখো ওইখানে কিন্তু কনফিউশন। শুধুমাত্র PV = nRT এটার ক্ষেত্রে আমাদেরকে প্যাসকেলে নিয়ে করতে হবে আদর্শ গ্যাসে। তো যদি প্যাসকেলে নিয়ে করা লাগে তো 1.013 × 10⁵ প্যাসকেল, এটা দিয়ে আমরা গুণ করব, গুণ করলে এটা প্যাসকেলে চলে যাবে। অক্সিজেনের মূল সংখ্যা n,
দেয়া আছে 24 গ্রাম অক্সিজেন, 24 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে একটা বেলুনের মধ্যে 24 গ্রাম গ্যাস অক্সিজেন গ্যাস আছে। এখন আমরা মোল বের করি কিভাবে? যত দেয়া আছে ওইটার পারমাণবিক ভর দেয়া ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের মোল বের হয়ে যায়। তো দেয়া আছে 24, এটা অক্সিজেনের পারমাণবিক ভর 32, ভাগ দিলে বের হয়ে গেছে 0.75 মোল। আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। যেহেতু প্যাসকেল ইউজ করছি এই জন্য আর এর মান 8.31 দিছি। কেমিস্ট্রিতে কিন্তু অন্যভাবে দিছিলাম, 0.0821 অত ইউজ হয়েছিল, আর ওইটাতে চাপ আসছিল অ্যাটমসফিয়ারে। এখানে চাপ প্যাসকেলে, তার মানে আর এর মান হবে 8.314। তো নর্মালি পিবি ইকুয়াল টু এনআরটি, তো আমাদেরকে আয়তন বের করতে বলছে। গ নাম্বারে বলছে যে বেলুনের গ্যাসের আয়তন বের করো। তো আয়তন যেহেতু বের করতে বলছে, তো বি ইকুয়াল টু এনআরটি বাই পি, এন এর মান জানি, আর এর মান জানি, টি এর মান জানি, পি এর মানও জানি, তো ভি এর মান নর্মালি বের হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে এতটুকু পর্যন্ত আসিল আমাদের আদর্শ গ্যাসের যে ব্যাপার। এই যতটুকু পড়াইছি এতটুকু যদি বুঝো, মনোযোগ দিতে পারো, তুই পারো, মনোযোগ দিও, দিয়ে সেইটা শেষ করো, কোনো সমস্যা নাই। এখান থেকে এক সেট প্রশ্ন আসবে, আর এই এক সেট প্রশ্নে কালকে তুমি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। আর মনোযোগ দিয়া, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়া ইয়া করো, প্রশ্নটা পড়ো প্লিজ, মনোযোগ দিয়া প্রশ্ন পড়ো। আপু ফোন দিছে, আমি গেলাম।